গল্পের শুরুতে আমরা নোরা নামের একটি মেয়েকে দেখি, যে সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করার সময় নিজের চারপাশে কিছু অদ্ভুত অনুভব করে। বিপদ বুঝতে পেরে সে চারপাশে ভালো করে দেখতে যায়। তখন সে যা দেখে তাতে তার বুক কেঁপে ওঠে। আসলে নোরা এই মুহূর্তে সমুদ্রের কয়েক হাজার ফিট নিচে রয়েছে, যেখানে আজ পর্যন্ত সূর্যের আলো পৌঁছায়নি। সমুদ্রের এই গভীরতায় পানির চাপ এতটাই বেশি যে তা 1 সেকেন্ডেরও কম সময়ে মানুষের শরীরকে পিষে পানির সঙ্গে মিশিয়ে দিতে পারে। এই জায়গায় সমুদ্র নিয়ে গবেষণা করার জন্য একটি বেস বা স্টেশন তৈরি করা হয়েছে, এবং সেই বেসের ভেতরেই তারা বসবাস করে। নোরা জানায় যে মাসের পর মাস এত গভীরতায় থাকার ফলে বাইরে দিন না রাত তা বোঝাও কঠিন হয়ে পড়ে। কখনো কখনো স্বপ্ন আর বাস্তবের তফাৎ করাও কঠিন হয়ে যায়, কিন্তু তবুও তাদের নিজেদের দায়িত্ব পালন করতে হয়। নোরা এই কথাগুলো বলছিলই, এমন সময় হঠাৎ পুরো বেসের লাইটগুলো অদ্ভুতভাবে জ্বলতে নিভতে শুরু করে। কি হচ্ছে তা দেখার জন্য জ্যাকেট পরে নোরা সামনের দিকে এগিয়ে যায়। তখনই সে বুঝতে পারে যে ওপর থেকে পানি লিক করছে, এবং এই দৃশ্য দেখে তার কলিজা শুকিয়ে যায়। সমুদ্রের এই গভীরতায় পানির চাপ এতটাই বেশি যে তা 1 সেকেন্ডে মানুষের হাড়কে পাউডারের মতো পিষে ফেলতে পারে। কিন্তু নোরা এ নিয়ে বেশি কিছু ভাবার আগেই হঠাৎ বেসের দেওয়াল ভেঙে যায় এবং ভেতরে পানি ঢুকতে শুরু করে। নিজের জীবন বাঁচাতে নোরা পুরো শক্তি দিয়ে অন্য করিডোরের দিকে দৌড়াতে থাকে এবং ঘুমিয়ে থাকা অন্য ক্রু মেম্বারদের জাগানোর চেষ্টা করে। এমন ভয়াবহ দৃশ্য দেখে সেখানে উপস্থিত সবাই চিৎকার করতে করতে নোরার পেছনে দৌড়াতে থাকে। অনেক চেষ্টার পর তারা অন্য একটি রুম পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু সেই রুমের দরজার সিস্টেম ফেল হয়ে গিয়েছিল, তাই সেটি কোনোভাবেই লক হচ্ছিল না। সময় নষ্ট না করে নোরা দ্রুত নিজের হাতে সেই দরজার সিকিউরিটি সিস্টেম ঠিক করতে শুরু করে। তখনই সে দেখে যে অনেক ক্রু মেম্বার পানির সঙ্গে লড়াই করে নিজেদের প্রাণ বাঁচাতে তাদের দিকে দৌড়ে আসছে। নোরা চিৎকার করে তাদের আরও জোরে দৌড়াতে বলে, কিন্তু দরজায় পৌঁছানোর আগেই সমুদ্রের পানি তাদের পুরোপুরি গিলে ফেলে। এই ভয়ানক দৃশ্য দেখে তাদের মধ্যে একজন নোরাকে বলে যে জলদি দরজা বন্ধ করে দাও, নইলে সবাই মারা যাবে। অবশেষে নোরা আবার বাটন টিপে দেয় এবং শেষ মুহূর্তে বিকট শব্দের সাথে গেট বন্ধ হয়ে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই সবকিছু আবার অদ্ভুতভাবে শান্ত হয়ে যায়। কিছুক্ষণ পর তাদের এক সঙ্গী রদ্রিগো বলে যে হয়তো বড় কোনো ভূমিকম্প হয়েছে, নইলে এমন হওয়া কঠিন। এরপর তারা কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সেখান থেকে কোনো জবাব আসে না। অর্থাৎ কন্ট্রোল রুমের সঙ্গে তাদের পুরো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। ঠিক সেই সময় তারা একটি কলিজা কাঁপানো অদ্ভুত শব্দ শুনতে পায়। তাদের মনে হয় যেন বেসের বাইরে কোনো এক বিশাল রহস্যময় বস্তু পানির নিচে নড়াচড়া করছে এবং নিজের ধারালো নখ দিয়ে বেসের দেয়ালে আঘাত করছে। বিপদ বাড়তে পারে ভেবে নোরা আর রড্রিগো দেরি না করে এসকেপ পডের দিকে রওনা হয়। দুমড়ে মুচড়ে যাওয়া বেসের ভেতর দিয়ে যাওয়ার সময় তারা কোনো মতে সার্ভার রুম পর্যন্ত পৌঁছায় এবং নষ্ট হয়ে যাওয়া কমিউনিকেশন সিস্টেম ঠিক করতে শুরু করে। কিন্তু তখনই সেই ভয়ার্ত বিকট শব্দ আবার কাছ থেকে শুনতে পাওয়া যায়। এবার তাদের সন্দেহ হতে থাকে যে এটি কোনো সাধারণ ভূমিকম্প হতে পারে না। নোরা সিস্টেমের ডেটা চেক করে দেখে যে পুরো বেস তাসের ঘরের মতো ভেঙে পড়েছে, শুধু কিছু অংশ কোনো মতে টিকে আছে। এরপর নোরা আর রড্রিগো এসকেপ পডের দিকে যাওয়ার জন্য এগিয়ে যায়। ভাঙাচোরা বেসের ভেতর দিয়ে হামাগুড়ি দিয়ে তারা পথ খোঁজার চেষ্টা করে। তখনই পেছন থেকে কেউ যন্ত্রণা কাতর কণ্ঠে চিৎকার করে, আমাকে বাঁচাও। নোরা পেছনে ফিরে দেখে যে তাদের সঙ্গী পল ধ্বংসাস্তূপের নিচে চাপা পড়ে আছে। নোরা ও রড্রিগো মিলে অনেক চেষ্টার পর তাকে টেনে বের করে আনে। এখন 3 জন মিলে এসকেপ পডের দিকে এগোতে থাকে। সামনের পথ এতটাই সংকীর্ণ হয়ে গিয়েছিল যে তাদের হামাগুড়ি দিয়ে এগোতে হচ্ছিল। সবার সামনে ছিল নোরা। হঠাৎ তার নজর একটি লাশের ওপর পড়ে। সেই লোকটির চোখ তখনও খোলা ছিল এবং তাতে এত ভয় ছিল যে মনে হচ্ছিল মরার ঠিক আগে সে খুব ভয়ানক কিছু দেখেছিল। এই দৃশ্য দেখে তাদের মনে ভয় ঢুকে যায় যে হয়তো সমুদ্রের গভীরতায় কোনো ভয়ানক কিছু জেগে উঠেছে যা মানুষের কল্পনারও বাইরে। অনেক কষ্টের পর তারা অবশেষে পড রুম পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু সেখানে গিয়ে তাদের পায়ের নিচের মাটি সরে যায়, কারণ সেখানে একটিও এসকেপ পড অবশিষ্ট ছিল না। সেখানে শুধু ক্যাপ্টেন লুসিয়ান দাঁড়িয়েছিলেন, কিন্তু দরজা লক হওয়ার কারণে তিনি ভেতরে আটকে ছিলেন। নোরা কোনো মতে বাইরে থেকে দরজা খুলে দেয়। বাইরে আসার পর ক্যাপ্টেন জানান যে যতগুলো পড ছিল সেগুলোতে বাকি ক্রু মেম্বারদের পানির উপরিভাগের দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন তাদের যে কোনোভাবে সাবমার্সিবল রুম পর্যন্ত পৌঁছাতে হবে। নোরা ক্যাপ্টেনকে বলে যে পুরো বেস প্রায় ধ্বংস হয়ে গেছে। তারা এটাও জানে না যে কতজন লোক এখনও বেঁচে আছে বা তারা নিজেরা বাঁচতে পারবে কিনা। নোরা এরপর ক্যাপ্টেনকে জিজ্ঞেস করে যে আসলে এসব কি হচ্ছে, এটা কি সত্যিই ভূমিকম্প নাকি অন্য কিছু। ক্যাপ্টেন বলেন যে তার জীবনে তিনি প্রথমবার এমন কিছু দেখছেন।
কিন্তু এখন তাদের মিলেমিশে এই পরিস্থিতির মোকাবিলা করতে হবে। এরপর তারা কন্ট্রোল রুমের দিকে যায়, যেখানে এমিলি এবং স্মিথ আগে থেকেই বাইরের পৃথিবীর সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু কোথাও থেকে কোনো সিগন্যাল পাওয়া যাচ্ছিল না। ওপর থেকে কন্ট্রোল রুমে বারবার এমন ধাক্কা লাগছিল যেন বাইরে থেকে বড় কোনো কিছু পুরো বেসকে ওপরের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। নোরা সিস্টেম চেক করে জানায় যে বেসের ওপরের সব ফ্লোর এবং কুলিং টাওয়ার পুরোপুরি শেষ হয়ে গেছে, কিন্তু আসল বিপদ হলো বেসের কোর, যা পুরো বেসে পাওয়ার সাপ্লাই দেয়। ওটা যে কোনো সময় ফেটে যেতে পারে। যদি কোর ফেটে যায় তবে বিস্ফোরণ এতটাই ভয়ঙ্কর হবে যে এক পলকে পুরো রিসার্চ স্পেস ছাই হয়ে যাবে। এখন তাদের কাছে বাঁচার কোনো পথ অবশিষ্ট নেই, কারণ বাকি এসকেপ পথগুলো আগেই ভেঙে নষ্ট হয়ে গেছে। যখন সবাই নিজেদের নিশ্চিত মৃত্যু মেনে নিয়ে আশা ছেড়ে দিতে শুরু করে, তখনই ক্যাপ্টেন বলেন যে তাদের কাছে একটি শেষ সুযোগ আছে। তাদের বেসের সবচেয়ে গভীর অংশে যেতে হবে, যেখানে ড্রিলিংয়ের কাজ চলছিল। হয়তো সেখানে তারা কোনো পড পেয়ে যেতে পারে। ক্যাপ্টেনের এই কথা শুনে পল বলে যে ড্রিলিং সাইট এখান থেকে প্রায় 1.5 কিমি দূরে। এমন অবস্থায় তারা সেখানে কিভাবে পৌঁছাবে? এই আলোচনার মাঝেই স্মিথ ড্রিলিং সাইট থেকে আসা শেষ সিগন্যালটি পায়, কিন্তু সেটি শুনে সবার কণ্ঠ ভয়ে শুকিয়ে যায়, কারণ সেই সিগন্যালে শুধু মানুষের যন্ত্রণাকাতর চিৎকার এবং কোনো ভয়ানক জানোয়ারের ভুতুরে শব্দ শোনা যাচ্ছিল। এরই মধ্যে হঠাৎ পুরো বেস আবার অদ্ভুতভাবে কাঁপতে শুরু করে। মনে হচ্ছিল যেন অন্ধকারে লুকিয়ে থাকা কোনো দানব পুরো স্টেশনকে খেলনার মতো ভেঙে দিতে চায়। পল হতাশ হয়ে বলে যে তাদের এত গভীর পর্যন্ত ড্রিলিং করা উচিত হয়নি। হয়তো তারা এমন কোনো শয়তানকে জাগিয়ে দিয়েছে যাকে বিরক্ত করাই উচিত ছিল না। অন্য কোনো পথ না থাকায় সবাই ভারী আন্ডারওয়াটার স্যুট পরে নেয়। এখন এই স্যুটগুলোই ছিল তাদের জীবনের শেষ আশা। কিন্তু যেমনই তারা সমুদ্রের গভীরতায় পা রাখে, হঠাৎ রদ্রিগোর হেলমেটে ফাটল দেখা দেয়। পানির ভয়ানক চাপে চোখের পলকে তার পুরো শরীর ফেটে চুরমার হয়ে যায়। নিজের সঙ্গীর এমন বেদনাদায়ক মৃত্যু দেখে কেউ নিজেকে সামলাতে পারে না। নোরা যখন এই কালো গভীর সমুদ্রের দিকে তাকায়, তখন তার মনে হয় এই নিস্তব্ধতা মহাকাশের চেয়েও বেশি ভীতিজনক। সঙ্গীকে হারানোর দুঃখ আর মৃত্যুর ভয় নিয়ে তারা কোনো মতে কার্গো লিফটের ছাদে লাফ দেয় এবং তার ভেতরে ঢুকে পড়ে। তখন ক্যাপ্টেন সবাইকে বলেন যে তাদের যত দ্রুত সম্ভব এই বেস থেকে দূরে যেতে হবে, কারণ এটি যে কোনো সময় আগ্নেয়গিরির মতো ফেটে যেতে পারে। এরপর লিফট তাদের নিয়ে সমুদ্রের আরও গভীরে নামতে শুরু করে। তখনই লিফটের স্ক্রিনে কোনো পড থেকে সাহায্যের সিগন্যাল দেখা যায়। ক্যাপ্টেন দ্রুত লিফট থামিয়ে দেন এবং পল ও স্মিথকে বলেন যে যেই এই সিগন্যাল পাঠাচ্ছে তাকে খুঁজে নিয়ে এসো। দুজন আবার ভারী আন্ডারওয়াটার স্যুট পরে পানিতে নামে, কিন্তু বাইরে এত ঘন অন্ধকার ছিল যে স্যুটের লাইট দিয়েও ঠিকমতো কিছু দেখা যাচ্ছিল না। সামনে এগোনোর সময় স্মিথ অনুভব করে যে অন্ধকারে কোনো কিছু হয়তো তাদের পিছু নিচ্ছে। কোনো মতে তারা সেই পড পর্যন্ত পৌঁছে যায় যেখান থেকে সিগন্যাল এসেছিল, কিন্তু কাছে গিয়ে দেখে যে পুরো পথ কোনো এক অদ্ভুত চটচটে পদার্থ দিয়ে ঢাকা। তারা আগে কখনো এমন জিনিস দেখেনি। পডের ভেতরে কাউকে না পেয়ে তারা আশেপাশে তল্লাশি শুরু করে। তখনই তারা কেবেলের মধ্যে আটকে থাকা তাদের এক সঙ্গীর লাশ পায়। এটি দেখে ক্যাপ্টেন তাৎক্ষণিক তাদের ভেতরে ফিরে আসার আদেশ দেন, কিন্তু ঠিক সেই সময় পল আর স্মিথ দেখে যে সেই লাশের পিঠের ভেতর জীবন্ত কিছু নড়ছে। তারা কিছু বোঝার আগেই তার পিঠ থেকে বিদ্যুতের গতিতে একটি অদ্ভুত জানোয়ার বাইরে বেরিয়ে এসে পলের ওপর হামলা করে। যদিও স্মিথ কোনো মতে সেই ছোট প্রাণীটিকে মেরে ফেলে। সেই প্রাণীটিকে সঙ্গে নিয়ে তারা আবার লিফটে ফিরে আসে। পল জানায় যে এই জীবটি সেই লাশটিকে খুবলে খুবলে খাচ্ছিল। এমিলি যখন সেই প্রাণীটিকে দেখে, তখন সে তার চারপাশে ধারালো নখ দেখতে পায়। তখন এমিলি বলে যে হয়তো ড্রিলিংয়ের সময় তারা ভুল করে এমন কোনো গর্ত খুলে ফেলেছে যেখানে আগে থেকেই অদ্ভুত ও বিপজ্জনক জীব বসবাস করত, এবং এখন তাদের কারণে তারা ক্ষিপ্ত হয়ে গেছে। এমিলির এই কথা চলতেই থাকে। এর মধ্যে হঠাৎ লিফটের সব লাইট বন্ধ হয়ে যায়। নোরা কোনো মতে সিস্টেম আবার ঠিক করে, কিন্তু যেমন যেমন লিফট নিচে নামে, বাইরে থেকে কোনো বড় জীব তাকে জোরে জোরে ধাক্কা দিতে শুরু করে। তখনই পলের নজর টেবিলের ওপর রাখা সেই ছোট প্রাণীটির ওপর পড়ে। সে ভাবতে থাকে, বাইরে কি তবে ওর মা আছে? হয়তো তারা অনেক বড় ভুল করে ফেলেছে। ভয়ানক ঝাঁকুনির মধ্যে লিফটের ভেতর সবাই পাথরের মতো চুপচাপ দাঁড়িয়ে থাকে। চারদিকে এত গভীর নিস্তব্ধতা ছিল যে তারা নিজেদের হৃৎস্পন্দন পর্যন্ত পরিষ্কার শুনতে পাচ্ছিল। সেই সময় ক্যাপ্টেন যখন লিফটের ছাদের কাঁচের ওপর টর্চের আলো ফেলেন, তখন হঠাৎ এক বিশালকায় প্রাণী সেই কাঁচের ওপর জোরে হামলা করে, এবং সেটি দেখতে কোনো দানবীয় মানুষের মতো ছিল। সবাই খুব ভয় পেয়ে যায়। তখনই পরের মুহূর্তে বেসের ওপরের অংশে জোরালো বিস্ফোরণ ঘটে।
আলো এতটাই তীব্র ছিল যে মনে হচ্ছিল সমুদ্রের গভীরে হঠাৎ সূর্য উঠে এসেছে। এই বিস্ফোরণের ধাক্কায় লিফটের মোটা কেবলগুলো ছিঁড়ে যায় এবং লিফট দ্রুত নিচে পড়তে শুরু করে। তাই সবাই দ্রুত নিজেদের হেলমেট পরে নেয়। লিফট সমুদ্রের তলদেশে আছাড় খাওয়ার আগেই তারা বাইরে লাফ দেয়। কিন্তু বিস্ফোরণের কারণে ওপর থেকে ব্রিজের ভারী লোহার টুকরো এবং ধ্বংসাবশেষ বৃষ্টির মতো পড়তে শুরু করে। নিজের প্রাণ বাঁচাতে সবাই একে অপরকে সামলে কোনো মতে দৌড়ে ড্রিলিং চেম্বারের দরজা পর্যন্ত পৌঁছায়। চারদিকে গভীর অন্ধকার ছিল এবং সেই অন্ধকারে কিছু অদ্ভুত ছায়া দেখা যাচ্ছিল। ওদিকে ড্রিলিং চেম্বারের দরজাও জ্যাম হয়ে গিয়েছিল। অনেক চেষ্টার পর তারা কোনো মতে তার ভেতরে ঢুকে পড়ে। তখনই ওপর থেকে আবার একটি ভুতুড়ে শব্দ শোনা যায়। ক্যাপ্টেন সবাইকে বুঝিয়ে বলেন যে হয়তো এটি ওপর থেকে বেসের ভেঙে পড়া অংশ পড়ার শব্দ। এরপর তারা সেই সুড়ঙ্গের মতো চেম্বারের ভেতর ধীরে ধীরে এগোতে থাকে। যেমন যেমন তারা এগোচ্ছিল পথ আরও সরু হয়ে আসছিল। এক জায়গায় পৌঁছে তারা বুঝতে পারে যে সামনের পথ ধ্বংসাস্তূপের কারণে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তখন নোরা সাহস করে বলে যে সে পানির নিচ দিয়ে সাঁতরে অন্য পাশে যাবে। সে নিজের হেলমেট ঠিকমতো পরে পানিতে ডুব দেয় এবং সাঁতরে অন্য পাশে পৌঁছে যায়। সেখানে পৌঁছে সে বাকি সবাইকে আসার ইশারা করে। একে একে সবাই অন্য পাশে পৌঁছে যায়, কিন্তু সবার শেষে পল থেকে যায়। তখনই পল অনুভব করে যে পেছনের অন্ধকার পানিতে কেউ আছে। যেমনই সে পেছনে ফিরে তাকায়, একটি অদ্ভুত প্রাণী পানির ভেতর মিলিয়ে যায়। ক্যাপ্টেন তাকে বারবার ডাকেন, কিন্তু পলের দিক থেকে কোনো সাড়া আসে না। বাধ্য হয়ে সবাই পলের স্যুটের সাথে যুক্ত কেবল ধরে জোরে টানতে থাকে। কিছুক্ষণ পর পল তাদের কাছে ফিরে আসে এবং সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু পরের মুহূর্তেই পলের কেবল কোনো অদৃশ্য শক্তি অন্য পাশ থেকে জোরে টেনে নেয়। ভয়ে পল চিৎকার করতে থাকে। বাকি সবাই ঘাবড়ে গিয়ে কেবল কাটার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। পলক ঝপকতে পলের শরীরের একটি অংশ আলাদা হয়ে যায়। হঠাৎ পলের হেলমেটে রক্ত ভরে যায় এবং সেখানেই তার বেদনাদায়ক মৃত্যু হয়। এটি দেখে বাকিরা ভয়ে আর আতঙ্কে নিজেদের প্রাণ বাঁচাতে সেখান থেকে পালাতে থাকে। কিছুক্ষণ পর ক্যাপ্টেন আবার রেডিওর মাধ্যমে ওপরের পৃথিবীর সাথে যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু সেখান থেকে কোনো জবাব আসে না। পলের মৃত্যুর পর সবাই পুরোপুরি ভেঙে পড়ে। একে একে তাদের সঙ্গীরা কোনো এক অদৃশ্য শক্তির হাতে মারা যাচ্ছিল। তখনই তারা একটি কন্ট্রোল রুমে দাঁড়ায়, যেখান থেকে বাইরের ভীতিজনক দৃশ্য পরিষ্কার দেখা যাচ্ছিল। তাদের বেস স্টেশনের ড্রিলিং মেশিন এতটাই বাজেভাবে দুমড়ে মুচড়ে পড়েছিল যেন কেউ তাকে খেলনার মতো ভেঙে ফেলেছে। স্মিথ অবাক হয়ে বলে যে ৬,০০০ টন ওজনের ড্রিলিং মেশিনের এভাবে ধ্বংস হওয়া কি সত্যিই সম্ভব? এমিলি কাঁপতে কাঁপতে বলে যে এসব তাদেরই ভুল। তারা সমুদ্রের গভীরতাকে উত্তক্ত করেছে এবং এখন সমুদ্র তাদের থেকে প্রতিশোধ নিচ্ছে। হয়তো তাদের এখানে আসাই উচিত হয়নি। ক্যাপ্টেন সবাইকে শান্ত করে বলেন যে তাদের এখানে বেশি দেরি করা উচিত নয়। কিন্তু স্মিথ জানায় যে তার স্যুট ড্যামেজ হয়ে গেছে এবং যদি সে বাইরে যায় তবে পানির চাপ সইতে পারবে না। তাই সে বাকি সবাইকে বলে দেয় তাকে ছেড়ে এগিয়ে যেতে। স্মিথ বলে যে সে যদি সাথে যায় তবে সবার জীবন বিপন্ন হতে পারে, কিন্তু ক্যাপ্টেন তাকে সাহস দেন এবং কোনো মতে তার স্যুট ঠিক করে দেন। এরপর সবাই পানির ভেতর দিয়ে ড্রিলিং সাইটের দিকে রওনা হয়, কারণ হয়তো সেখানেই এসকেপ পথ পাওয়া যেতে পারে। পানির নিচে চারদিকে ঘন অন্ধকার ছিল। তখনই নোরার অনুভব হয় যে তার পেছনে কেউ আছে। সে টর্চ জ্বালিয়ে দেখে, কিন্তু কাউকে দেখতে পায় না। তবুও তার মনে একটি অদ্ভুত ভয় থেকে যায়। তার বারবার মনে হয় যে কেউ তার খুব কাছ দিয়ে চলে যাচ্ছে। হঠাৎ নোরার সামনে দিয়ে একটি অদ্ভুত প্রাণী সাঁতরে চলে যায়। এটি দেখে সবাই ভয় পেয়ে অন্ধকারে এদিক ওদিক তাকাতে থাকে। ক্যাপ্টেন দ্রুত সবাইকে স্যুটের লাইট বন্ধ করার আদেশ দেন। এই সময় তারা বুঝতে পারে যে স্মিথকে কোথাও দেখা যাচ্ছে না। সবাই তাকে খুঁজতে শুরু করে। তখনই নোরা দেখে যে কোনো অদ্ভুত জিনিস স্মিথকে টেনে নিয়ে যাচ্ছে। নোরা সাহস করে সেই প্রাণীর পিছু নেয়। সেই অদ্ভুত প্রাণীটি স্মিথকে টেনে একটি সরু গুহার ভেতর নিয়ে যায়। ক্যাপ্টেন এক মুহূর্ত সময় নষ্ট না করে সেই গুহার ভেতর ঢুকে পড়েন। অনেক ভেতরে যাওয়ার পর ক্যাপ্টেন স্মিথকে খুঁজে পান। ভাগ্যক্রমে স্মিথ তখনও বেঁচে ছিল। ক্যাপ্টেন তাকে টেনে বাইরে নিয়ে আসেন। কিন্তু কিছুক্ষণ পর ক্যাপ্টেনের মনে পড়ে যে স্মিথের বন্দুক গুহার ভেতরেই রয়ে গেছে। তাই তিনি আবার গুহার ভেতরে গিয়ে গান বের করতে যান। কিন্তু যেমনই তিনি ফিরতে শুরু করেন, গুহার গভীরতা থেকে একটি ভয়ানক মনস্টার হঠাৎ বেরিয়ে এসে ক্যাপ্টেনকে ধরে ফেলে এবং ওপরের দিকে টানতে শুরু করে। ক্যাপ্টেনের স্যুটের কেবেলে আটকে যাওয়ার কারণে নোরাও তার সাথে ওপরের দিকে টেনে যেতে থাকে। পানির ভেতর লড়াই করতে করতে ক্যাপ্টেন এবং সেই অদ্ভুত প্রাণীটি একটি বড় প্ল্যাটফর্মে গিয়ে আছাড় খায়।
প্ল্যাটফর্মের কিনারায় ক্যাপ্টেনকে ঝুলে থাকতে দেখে নোরা তাকে বাঁচানোর চেষ্টা করে। তখনই সেই ভয়ানক প্রাণীটি আবার তাদের সামনে চলে আসে। সেটি এতটাই বিশাল ছিল যে মনে হচ্ছিল সেটি এই পৃথিবীরই জীব নয়। সেটি তার বিশাল মুখ খুলে নোরার হেলমেট গিলে ফেলার চেষ্টা করে। ঠিক সেই সময় ক্যাপ্টেন নিজের নাইফ বা ছুরি বের করে সেই মনস্টারের ওপর আঘাত করেন। ব্যথায় কাতরাতে কাতরাতে সেই প্রাণীটি নোরা আর ক্যাপ্টেন দুজনকেই দ্রুত ওপরের দিকে টানতে থাকে। ক্যাপ্টেন বুঝতে পারেন যে যদি তারা এই গতিতে ওপরে যেতে থাকেন তবে পানির ভয়ানক চাপে তাদের স্যুট ফেটে যাবে। তাই তিনি নোরাকে বলেন, কেবল কেটে দাও, নইলে সেও মারা যাবে। কিন্তু নোরা তা করতে রাজি হয় না। তখন বাধ্য হয়ে ক্যাপ্টেন নিজেই নিজের নাইফ দিয়ে কেবল কেটে দেন এবং নিজেকে আলাদা করে নেন। নোরা আলাদা হতেই পরের মুহূর্তে এক ভয়ানক বিস্ফোরণে ক্যাপ্টেনের মৃত্যু হয়। সেই বিস্ফোরণে তার স্যুট ও শরীর পানিতে মিশে যায়। সেই বিস্ফোরণের ধাক্কায় নোরা নিচে সমুদ্রের তলদেশে বেসের একটি পরিত্যক্ত অংশে গিয়ে পড়ে। সেই জায়গাটি পুরোপুরি জনমানবহীন ও নিস্তব্ধ ছিল। কোনো মতে ভেতরে গিয়ে নোরা মানসিকভাবে ভেঙে পড়ে, কারণ সে জানত না স্মিথ আর এমিলি বেঁচে আছে কিনা। সে রেডিও দিয়ে পাগলের মতো এমিলি আর স্মিথের সাথে যোগাযোগ করার চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো জবাব পায় না। এরপর নোরা উপরে পড়ে থাকা কিছু সরঞ্জাম দিয়ে একটি পুরনো স্যুট কোনো মতে ঠিক করে নেয় এবং সেটি পরে আবারও পানিতে নামে, যাতে এমিলি আর স্মিথকে খুঁজতে পারে। তখনই রেডিওতে এমিলির গলা শোনা যায়। সেই সময় নোরা দূরে অন্ধকারে এমিলির স্যুটের লাইট জ্বলতে দেখে ফেলে। অনেক কষ্টে সেখানে পৌঁছানোর পর নোরা দেখে যে এমিলি স্মিথকে টেনে নিয়ে যাচ্ছে, কারণ স্মিথ খুব বাজেভাবে আহত হয়েছিল। নোরা এমিলিকে শান্ত করে এবং দুজনে মিলে স্মিথকে টেনে সেই গভীর অন্ধকারের দিকে এগোতে থাকে। চারদিকের পরিবেশ ছিল খুব ভীতিজনক। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল যেন কোনো ভয়ানক ছায়া লুকিয়ে তাদের দেখছে। অনেক সঙ্গীকে হারানোর পর অবশেষে তারা ড্রিলিং সাইট পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু সেখানে পৌঁছে খুশি হওয়ার বদলে তারা আরও বেশি ঘাবড়ে যায়, কারণ ড্রিলিং সাইটের মেইন গেট পর্যন্ত পৌঁছানোর জন্য মাঝে একটি পুলের মতো রাস্তা পার হতে হয়। আর সেই পুরো পুলে হাজার হাজার বিপজ্জনক প্রাণী গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। যদি তাদের মেইন গেট পর্যন্ত পৌঁছাতে হয় তবে এই প্রাণীদের একেবারে কাছ দিয়ে যেতে হবে, এবং যদি তাদের মধ্যে একটিও জেগে যায় তবে মুহূর্তের মধ্যে হাজার হাজার জানোয়ার তাদের ছিঁড়ে খেয়ে ফেলবে। অন্য কোনো পথ না থাকায় তারা ধীরে ধীরে এগোতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত একটি প্রাণী হঠাৎ জেগে যায় এবং নোরার ওপর হামলা করে। নোরা চিৎকার করে এমিলিকে বলে যে সে যেন দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। সেই প্রাণীটি তার বিশাল মুখ খুলে নোরাকে গিলে ফেলার চেষ্টা করে, কিন্তু নোরা ভয় পাওয়ার বদলে সাহস দেখায় এবং নিজের গান দিয়ে সেই প্রাণীর পেটের ভেতরে গুলি করে দেয়। ব্যথায় কাতরাতে কাতরাতে সেই প্রাণীটি সেখানেই মারা যায়। এরপর নোরা তার শরীর চিরে কোনো মতে বাইরে বেরিয়ে আসে, কিন্তু ততক্ষণে চারপাশের বাকি সব মনস্টার জাগতে শুরু করে। এটি দেখে নোরা নিজের গান রিলোড করতেই যাচ্ছিল। এমন সময় সে দেখে যে প্ল্যাটফর্মে এই প্রাণীরা উল্টো ঝুলেছিল সেই পুরো অংশটি ওপরে উঠে অন্ধকারে মিলিয়ে যায়। ঠিক সেই সময় নোরা সামনের বিল্ডিংয়ের ওপরে একটি বিশাল ছায়া দাঁড়িয়ে থাকতে দেখে। যখন সে সেই ছায়ার উপর গুলি করার জন্য মনোযোগ দিয়ে দেখে তখন তার হৃৎস্পন্দন প্রায় বন্ধ হয়ে যায়। তার সামনে একটি দানবীয় সামুদ্রিক রাক্ষস দাঁড়িয়েছিল। সেটি এতটাই বিশাল ছিল যে তার সামনে 50 তলা বিল্ডিংও খেলনার মতো লাগছিল। নিজের প্রাণ বাঁচাতে নোরা পুরো শক্তি দিয়ে মেইন গেটের দিকে দৌড়াতে থাকে। সেই বিশাল মনস্টার নিজের পা দিয়ে পুলে এত জোরে আঘাত করে যে মনে হয় পানির নিচে কোনো পরমাণু বোমা ফেটেছে। সেই বিস্ফোরণের ধাক্কায় নোরা দূরে গিয়ে পড়ে এবং অজ্ঞান হয়ে যায়। পরের মুহূর্তে এমিলি নোরাকে টিনে মেন গেটের ভেতরে নিয়ে আসে এবং দ্রুত দরজা বন্ধ করে দেয়। স্মিথ, নোরা আর এমিলি কোনো মতে ভেতরে এলেও বিপদ এখনও কাটেনি। তখন সেই বিশাল মনস্টার পুরো ড্রিলিং সাইট বিল্ডিংকে মাটি থেকে উপড়ে ফেলার চেষ্টা করতে থাকে। কোনো মতে তারা এগোতে এগোতে পড রুম পর্যন্ত পৌঁছে যায়। সেখানে মোট 3টি পড ছিল। নোরা দ্রুত চেক করে এবং জানতে পারে যে তাদের মধ্যে মাত্র 2টি ঠিকমতো কাজ করছে। তাই সময় নষ্ট না করে নোরা আর এমিলি প্রথমে স্মিথকে একটি সচল পডে বসিয়ে ওপরের দিকে পাঠিয়ে দেয়। এরপর নোরা এমিলিকে বলে সে যেন দ্বিতীয় পডে বসে পড়ে, কিন্তু এমিলি বুঝতে পারে যে বাকি থাকা পডটি নষ্ট, তাই সে নোরাকে একা ছেড়ে যেতে রাজি হয় না। তখন নোরা তাকে বুঝিয়ে বলে যে স্মিথের সাথে তার পুরো ভবিষ্যৎ পড়ে আছে, তাই তাকে যেতেই হবে। এমিলি কাঁদতে কাঁদতে বলে যে নোরাকে অবশ্যই ফিরে আসতে হবে, সে তার অপেক্ষা করবে। এই বলে নোরা এমিলির পড লঞ্চ করে দেয়। এখন পুরো বেসে শুধু নোরা একাই অবশিষ্ট থাকে।
ঠিক সেই সময় পড রুমের কাঁচের দেয়ালে বাইরে থেকে ছোট ছোট প্রাণীরা হামলা করতে শুরু করে। নোরা সিস্টেম চেক করে দেখে যে হাজার হাজার অদ্ভুত প্রাণী স্মিথ আর এমিলির পডের পিছু নিয়েছে। নোরা গভীর শ্বাস নিয়ে বেসের পাওয়ার কোরকে নিজের হাতে ওভারলোড করে দেয়। এতে পুরো বেস স্টেশনের সেলফ ডিস্ট্রাক্ট মোড চালু হয়ে যায়। কয়েক সেকেন্ডের কাউন্টডাউন শেষ হতেই সেখানে ভয়ানক বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে সেই বিশাল সামুদ্রিক মনস্টারও এর হাত থেকে বাঁচতে পারে না। তার সাথে সাথে বাকি সব প্রাণীরাও আগুনে পুড়ে শেষ হয়ে যায়। এভাবে নোরা নিজের জীবন উৎসর্গ করে তার 2 সঙ্গীর জীবন বাঁচিয়ে নেয়। পরে নিউজে দেখানো হয় যে ড্রিলিং সাইট থেকে 2 ক্রু মেম্বারকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং এভাবেই গল্পটি শেষ হয়। এই গল্পটি দেখায় যে যখন মানুষ প্রকৃতির সীমানা অতিক্রম করার চেষ্টা করে তখন প্রকৃতি তাকে কঠিন শিক্ষা দেয়। আপনাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন।